ওকে, তো আজ আমাদের আলোচনার বিষয় গ্র্যাভিটি। অ্যাকচুয়ালি তোমরা যে চ্যাপ্টারটা পড়বে তার নাম গ্র্যাভিটেশন, বাংলার মহাকর্ষ। তোমাদের যা সিলেবাসে রয়েছে তার উপর বেস করে এই পুরো চ্যাপ্টারটাকে আমি তিনটে লজিক্যাল ভাগে ভাগ করেছি, তিনটে ডিভিশনে তোমাদের। এর মধ্যে ফার্স্ট পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে আমি তোমাদের সাথে গ্র্যাভিটেশনের বেসিক কিছু জিনিস মডার্ন ভিউয়ে আলোচনা করব। এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসেন, এই ইন্ট্রোডাকশনের পার্টটা পুরোটাই তোমাদের কনসেপ্ট বিল্ডিং এর জন্য ব্যবহার করা হয়। সেকেন্ড পার্টটা আমরা বলবো আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড এই পার্টটায় বেসিক্যালি আমরা এটা বিগার রেসপেক্ট শুধুমাত্র পৃথিবীর আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে আলোচনা করব। পৃথিবীকেই আমরা মেন অবজেক্ট হিসেবে ধরে পৃথিবীর গ্র্যাভিটেশন কি কাজ করে, পৃথিবীর চাঁদকে কিভাবে অ্যাট্রাক্ট করে, পৃথিবী অন্যান্য কাউকে কিভাবে অ্যাট্রাক্ট করে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড থার্ড পার্ট, এই থার্ড পার্টটার সঙ্গে হিস্ট্রি খুব ক্লোজলি রিলেটেড। তোমরা জানো এখান থেকে হিস্ট্রি একটা বিরাট বড় পার্ট নতুনভাবে তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। বাংলা এটি বলতে পারবো গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারস ল। এখানেই আমরা দেখব প্রথম সেই আলোচনা যেখানে বলা হবে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা ঠিক নাকি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা ঠিক। এর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে আমরা জানতে পারলাম যে প্ল্যানেটগুলো সানের চারপাশে ঘোরে এবং সোলার সিস্টেম তৈরি, এবং কত টাইম লাগে ঘুরতে, টাইমের সাথে ডিস্টেন্সের কি রিলেশন, এই সব আমরা বেসিক্যালি তিনটে সম্পর্কে তোমাদের যদি তিনটে পার্ট সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে গ্র্যাভিটেশনে তোমাদের একটা কমন লেভেল নলেজ চলে আসে। তো চলো আমরা প্রথম ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে ফার্স্ট ভিডিওতে একটু আলোচনা করি। এটা বেসিক্যালি তোমাদের তেমন কিছু ইম্পর্টেন্ট লেখার জিনিস নেই, এটা শোনার ইন্ট্রোডাকশন। একটু মন দিয়ে রিয়ালাইজ করার চেষ্টা করবে ফার্স্ট পার্ট। দেখো এইখানে আমরা বলবো ফোর্সের কথা। গ্র্যাভিটেশন কি, মহাকর্ষ কি, ইজ নাথিং বাট এ ফোর্স। সান যে ফোর্সে সব প্ল্যানেটকে আটকে রেখেছে সেটা সানের গ্র্যাভিটেশনাল ফোর্স। আর্থ যেই ফোর্সে আমাদের অনেক রকম উপগ্রহ, স্যাটেলাইট অথবা চাঁদকে আটকে রেখেছে, যার জন্য চাঁদ চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই সবই তো আলটিমেটলি একটা ফোর্স। সুতরাং আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড সম্বন্ধে আলোচনা করতে গেলে ফোর্স থেকেই শুরু করতে হবে। দ্যাট ইজ মাই স্টার্টিং পয়েন্ট। ফোর্স সম্বন্ধে আমাদের আইডিয়া অনেকদিন আগে থেকেই আছে, ফ্রম নিউটন। আমরা অনেক রকম ফোর্স জানি, যেমন ধরো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই একটা ফোর্স, যে ফোর্সটা দুটো আলাদা আলাদা সারফেসের মধ্যে মোশনের অপোজে কাজ করে, একে আমরা ফ্রিকশনাল ফোর্স বলি। আমরা এই ফোর্সটার নামও জানি, তোমরা হয়তো সবাই শুনেছো। একটা দড়ির মধ্যে যদি একটা ব্লককে বেঁধে দিই এর মাসে, তাহলে দড়িটার মধ্যে একটা টেনশন তৈরি হয়। এই ফোর্সগুলো নর্মাল রিঅ্যাকশন বলে আমরা একটা ফোর্স করেছি, কোনো ফ্লোরের উপরে যদি আমরা একটা ব্লককে রেখে দিই তাহলে ফ্লোর উপরের দিকে ব্লককে যে ফোর্স দেয় সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। আমরা সব কিছুই ইগনোর করে ফেলেছি। লক্ষ্য করে দেখো এই সমস্ত ফোর্সের একটাই কমন প্রপার্টি। হোয়াট ইজ দ্যাট? এটা সবাই কন্ট্যাক্ট ফোর্স। যতক্ষণ না দুটো প্লেনের মধ্যে, দুটো আলাদা আলাদা বডির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, ততক্ষণ দেখবে ফ্রিকশন ফোর্সও কোনো কাজ করে না, টেনশন ফোর্সও কোনো কাজ করে না, নর্মাল রিঅ্যাকশনও কোনো কাজ করে না। আমরা বুঝতে পারছি আমাদের আইডিয়া থেকে যে হ্যাঁ স্যার, দুটো বডি কানেক্টেড, এদের মধ্যে তাহলে একটা কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে, এবং সেই কন্ট্যাক্ট ফোর্স, স্পর্শ বল আমরা এইসব এক্সাম্পলে রিয়ালাইজ করতে পারছি। বাট আজ আমরা যে ফোর্স নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট টু দ্যাট অল অফ। মনে করো সান আর আর্থের মধ্যে যে ফোর্সের কথা বলছি, আমরা সেই কথাটাই ভাবছি। এই যে এখানে সান, তার থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। তোমরা হয়তো জানো সানের থেকে আর্থের অ্যাভারেজ ডিস্টেন্স প্রায় 15 কোটি কিলোমিটার, 15 করোড় কিলোমিটার।
15 কোটি কিলোমিটার দূরে একটা জিনিস রয়েছে, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট আছে? এত দূরে একটা জিনিস রয়েছে, সানের কি কোন রকম বিন্দুমাত্র ধারণা আছে যে আমার থেকে এত দূরে এইরকম দেখতে একটা আর্থ বলে জিনিস আছে? না। তবুও সান একটা ফোর্সে আর্থকে অ্যাট্রাক্ট করছে। কি ভাবে? এটা একটা রিয়েল কোশ্চেন। এটা সত্যি একটা অবাক হওয়ার বিষয়। যারা বিজ্ঞান পড়ছো তারা সবাই ধরতে পারছো। এই ফোর্সগুলোর নয় একটা লজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, যে দুটো বডির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, সেই কন্ট্যাক্টের জন্য ফোর্স কাজ করতেই পারে। কিন্তু এই জিনিসটা, এই ফোর্সটাকে ব্যাখ্যা করার মতো নলেজ কিন্তু আমাদের এখনো নেই। এখানে একটা সান, তার থেকে অত দূরে একটা কি করে রয়েছে, আমার কোনো নলেজই নেই এত দূরে কোনো কিছু আছে কিনা, তবু আমি একটা ফোর্সগুলোকে অ্যাট্রাক্ট করে রেখেছি। এই জিনিসটাই কিন্তু যদি স্মল স্কেলে ভাবো, তাহলে সানের জায়গায় একটা নিউক্লিয়াস বা প্রোটনের কথা ভাবতে পারো, আর তার একদম কাছে ইলেকট্রনটা ঘুরে। এখানেও খেয়াল করে দেখো, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, কোনো কন্ট্যাক্ট নেই, টাচ নেই, তবুও নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে রেখেছে। সো আজকে থেকে আমরা যে ফোর্স নিয়ে আলোচনা করব, এই ফোর্সগুলোকে আমরা একসাথে নন কন্ট্যাক্ট ফোর্স হিসেবে নাম দেব। এই নন কন্ট্যাক্ট ফোর্স কেন তৈরি হয়, এর এক্সিস্টেন্সের কারণ কি, এটা বোঝার কন্ট্যাক্ট ফোর্সের থেকে অনেক 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 বেশি কঠিন। তার কারণ বুঝতেই পারছো, লজিক্যালি কন্ট্যাক্ট ফোর্স থাকতেই পারে, নন কন্ট্যাক্ট ফোর্স বোঝা কিন্তু এখনো সম্ভব হচ্ছে না। আমি তোমাদের নন কন্ট্যাক্ট ফোর্সের একদম মোস্ট মডার্ন মতবাদটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কিন্তু মন দিয়ে সবাই শুনবো, ঠিক আছে? লেখাটা এমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়, এখানে শোনাটাই ইম্পর্টেন্ট। মূল ব্যাপারটা হচ্ছে, ফোর্স ইজ নট দ্য ফার্স্ট থিং টু রিয়ালাইজ। মানে এখানে সান আছে আর এখানে আর্থ আছে, এদের মধ্যে ফোর্স কাজ করছে, এই ঘটনাটাকেই আমরা প্রথম বলে মেনে নেব না। নিশ্চয়ই ফোর্স কাজ করার আগেও সান আর আর্থের মধ্যে কিছু একটা হচ্ছে, যার রেজাল্ট ইজ ফোর্স। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? আমি বলতে চাইছি, ফোর্স কেন কাজ করছে আমাকে সেটা খুঁজতে হবে। নিশ্চয়ই সান আর আর্থের মধ্যে কিছু একটা ঘটছে, যার রেজাল্ট হিসেবে আমরা ফোর্সকে দেখব। ঠিকই তাই, অ্যাকচুয়ালি সান আর আর্থের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন ঘটছে। এই কথাটা সবাই লিখে রাখো, ইন্টারঅ্যাকশন। এই ইন্টারঅ্যাকশনের জন্য সান আর আর্থের মধ্যে একটা ফোর্স কাজ করছে। চলো আমি তোমাদেরকে এই ব্যাপারটাই আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটা কথা বলো তো, এই যে তোমরা নিজেদের জীবনকে আজ থেকে 2 বছর আগে একটু রিমাইন্ড করে নিয়ে চলে যাবে, চলে গেছে সবাই মনে মনে? আচ্ছা, একটা কথা বলো তো, আজ থেকে 2 বছর আগে তোমরা কেউ জানতে যে আমি বলে একটি লোক এই ধরাধামে আছি, আমি এখানে চলে ফিরে বেড়াই, পড়াই, ইত্যাদি ইত্যাদি, কেউ জানতে? তোমাদের কোনো আইডিয়াই ছিল না অ্যাবাউট মাই এক্সিস্টেন্স ইন দিস নেচার, ইন দিস ওয়ার্ল্ড, ঠিক? তাহলে এই 2 বছরের মধ্যে এমন স্পেশাল কি ঘটলো? আজকে শুধু তোমরা আমার এক্সিস্টেন্স সম্বন্ধে অবগত তা নয়, আমি যখন বলছি তখন আমার ক্লাস করতে আসছো, আমি যখন বলছি ভিডিওটা দেবো তোমরা ভিডিওটা শুনছো, কি এমন স্পেশাল ঘটনা বলতে পারবে? একটাই স্পেশাল ঘটনা ঘটেছে এই 2 বছরের মধ্যে, তোমার আর আমার মধ্যে একটা ইন্টারঅ্যাকশন ঘটেছে। আমি কিছু বলেছি, আমার আইডিয়াস, আমার ভিউজ, আমার কথাবার্তা, তুমি সেগুলো শুনেছো, সেগুলো তোমার মধ্যে প্রসেস করেছো, প্রসেস করে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছেছো যে না, এ ভালো বলছে, ভালো পড়াচ্ছে, তাহলে এর কাছে আসো। এই জন্য তোরা আমার কাছে আসিস। এর অল্টারনেটিভ কি হতে পারতো? তোরা আমার কথাটা শুনে বলতে পারিস, ফালতু পড়ায় কোনো মানেই নেই, বুঝতেই পারছিস, তোরা আমার থেকে দূরে চলে যাচ্ছিস। এই দুটোই কিন্তু আসলে একটা ফোর্স। প্রথমটা অ্যাট্রাকটিভ ফোর্স, সেকেন্ডটা রিপালসিভ ফোর্স, বিকর্ষণ বল। তাহলে অ্যাকচুয়ালি তোরা আমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে বারবার যায় আমার কাছে, তাই হোক, বা আমার প্রতি রিপেল ফিল করে দূরে চলে যায়, আমাকে সবাই ছেড়ে দিয়ে চলে যায়, যাই হোক না কেন, এই দুটোর মূলে যে ঘটনাটা রয়েছে, দ্যাট ইজ ইন্টারঅ্যাকশন। এর ফল আমাদের মধ্যে ইন্টারঅ্যাকশন, এর ফল, ইন্টারঅ্যাকশনের রেজাল্ট হচ্ছে এই ফোর্স। আমি বোঝাতে পারলাম সবাইকে? অ্যাকচুয়ালি নেচারে যে কটা নন কন্ট্যাক্ট ফোর্স দেখা যায়, সবই কিছু বেসিক ইন্টারঅ্যাকশনের ফল। আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি বিষয়টাকে, যে সান কিছু একটা কথা বললো,
আর সেটা শুনলো, সেটা প্রসেস করলো, সেটা আবার ফাংকে একটা উত্তর দিল। এইটা হচ্ছে একটা সাকসেসফুল ইন্টারাকশন। এরই রেজাল্ট হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। বোঝাতে পারো? ক্লিয়ার? এই ইন্টারাকশন নেচারে 4 রকমের হয়। কত রকমের হয় বাবা? 4 রকমের। এই 4 রকমের কথোপকথন বা ইন্টারাকশনের মাধ্যমে এই যাবতীয় ফোর্স তৈরি হয়েছে, যে ফোর্সগুলো তোমাদের নেচারকে আটকে ধরে রেখেছে। তুমি বলো তো, যদি সানের সাথে আর্থের ইন্টারাকশন না হতো, তুমি এখানে বসে থাকতে পারতে? আর্থে লাইফ তৈরি হতো? আর্থ তৈরি হতো? নো। তাহলে মূলত বেসিক্যালি 4টি ইন্টারাকশনের উপর আমাদের এই পুরো ওয়ার্ল্ড, আমি ভুল বললাম, ওয়ার্ল্ড নয়, পুরো ইউনিভার্স তৈরি। ইউনিভার্স সেই নিয়মে চলছে। এই 4টে ন্যাচারাল ইন্টারাকশনের নাম আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখবে। 4 ন্যাচারাল ইন্টারাকশনস। ফার্স্টেই আমি যার নাম বলবো, এক, যেটা আমরা পড়তে চলেছি, গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন। গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনে তুমি যদি অংশ নিতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু টেক পার্ট ইন গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন, তোমার মধ্যে মাস থাকতেই হবে। ইউ মাস্ট হ্যাভ দ্য কোয়ান্টিটি কল্ড মাস। বোঝাতে পারলাম? আমরা এটাকে বলতে পারি গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন ইজ ইন্টারাকশন বিটুইন মাসেস। তোমরাই আমাকে বলো যে ধরো তোমরা আমার কাছে পড়তে এসছো, আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা বাংলা ভাষা ছাড়া কিছু বোঝো না, আর আমি জাপানি ছাড়া কিছু বলতে পারি না। আমি তোমাদের অনর্গল জাপানি ভাষায় গ্র্যাভিটেশন করিয়ে গেলাম, ইন্টারাকশন হবে? তুমি কি আমার প্রতি কোনো রকম ফোর্স ফিল করবে, আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ? নো। তার কারণ আমাদের ইন্টারাকশনটা সফলই হবে। সুতরাং আমাদের মধ্যে একটা সাকসেসফুল ইন্টারাকশনের একটা মিনিমাম কন্ডিশন হচ্ছে এটাই, যে আমাদের মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ কমন জানতে হবে। ঠিক তেমনি এইখানে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ মাস। তোমার মধ্যে মাস থাকতেই হবে। এই মাসই হচ্ছে ওই ভাষাটার মতো। বোঝাতে পারবো? ক্লিয়ার হচ্ছে? যদি তোমার মাস থাকে, তাহলে তুমি গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনের ভাষাটা জানো, তবেই তো তুমি ইন্টারাক্ট করতে পারবে। বোঝাতে পারবো? নাম্বার 2, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। এটা আমরা পরে পড়বো, ক্লাস 12-এ পড়বো। দিস ইজ ইন্টারাকশন বিটুইন চার্জেস। ধরো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, দুটো প্রোটনের মধ্যে। বোঝাতে পারলাম? দেখো তাহলে সবাই, ইন্টারাকশন বিটুইন চার্জ। আরো দুটো ইন্টারাকশন যেটা রয়েছে তোমাদের ছোট ছোট করে পড়তে হবে ক্লাস 12-এ, কিন্তু এখন আমরা সেই নিয়ে আলোচনা করব না। নাম্বার 3, উইক ইন্টারাকশন। এটা কখন হয়? তোমরা সবাই 9-10-এ রেডিও অ্যাক্টিভিটিতে বিটা দিকে পড়েছিল। একটা নিউট্রন যখন একটা প্রোটনে কনভার্ট হয়, তখন একটা ইলেকট্রন বেরোয়। ওই ইলেকট্রনটাকে আমরা নাম দিই বিটা পার্টিকেল বা বিটা কণা। ওই বিটা দিকের সময়, মানে নিউট্রন থেকে প্রোটন চেঞ্জ হওয়ার সময় যে ইন্টারাকশন, সেটাকে আমরা বলি উইক ইন্টারাকশন। আমি এখানে এটা নিয়ে ডিটেলস আলোচনায় যাবো না, এটা তোমাদের সিলেবাসে নেই। আমি এখানে শুধু বিটা দিকে লিখলাম। দু রকমের বিটা দিকে হয়, বিটা প্লাস দিকে আর বিটা মাইনাস দিকে। আমি অ্যাজ এ হোল এটাকে বিটা দিকে বলে লিখে রাখি। অ্যান্ড নাম্বার 4, লাস্ট, স্ট্রং ইন্টারাকশন। বললাম স্ট্রং। স্ট্রং ইন্টারাকশনের সঙ্গেও কিন্তু তোমাদের পরিচয় হয়েছে। কখন কিভাবে? আচ্ছা বলো তো, তোমরা একটা প্রশ্ন বারবার করতে বা তোমাদের প্রশ্ন বারবার লিখতে দিত,
যে নিউক্লিয়াসটা একটা ছোট্ট জায়গা, ওই নিউক্লিয়াসের মধ্যে সেম চার্জের প্রোটন একসাথে কি করে আছে, সেম চার্জ মানে তোমরা রিপেল করবে, বিকর্ষণ করবে, তাই রিপেল করে তো বেরিয়ে যাওয়া উচিত। ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে কি করে অতগুলো পজিটিভ প্রোটন একসাথে থাকে? এই কোশ্চেনটা তোমরা মাধ্যমিকে বারবারই এনকাউন্টার করেছো বলে আমার মনে হয়। এটা কি উত্তর হতো? এটার উত্তর হতো এটাই যে দুটো প্রোটনের মধ্যে যখন ডিস্টেন্স একটা সার্টেন ডিস্টেন্সের থেকে কমে যায় তখন ওরা আর রিপেল করে না, বরং অ্যাট্রাক্ট করে। ওই অ্যাট্রাক্টিং ফোর্সটাকে আমরা নিউক্লিয় ফোর্স বা নিউক্লিয়ার ফোর্স নামে জানতাম। ওই নিউক্লিয়ার ফোর্স যে ইন্টারঅ্যাকশনের জন্য হয় সেটাকে আমরা স্ট্রং ইন্টারঅ্যাকশন। এখানে তোমরা নিউক্লিয়ার ফোর্স লিখে রাখতে পারো। এটা তোমাদের ডিটেলসে ক্লাস 12-এ পড়তে হবে। এই চারটে ইন্টারঅ্যাকশন বা নন কন্ট্যাক্ট ফোর্সের কারণে আমাদের এই পুরো ইউনিভার্স একটা স্টেবল স্ট্রাকচার পেয়েছে। তোমরা খেয়াল করে সোলার সিস্টেম তৈরি হয়েছে এক নম্বর ইন্টারঅ্যাকশন থেকে। সোলার সিস্টেমের মধ্যে যে অ্যাটম তৈরি হয়েছে, যে মলিকিউল তৈরি হয়েছে, বা সোলার সিস্টেমের বাইরে যে অ্যাটম মলিকিউল তৈরি হয়েছে, সব তৈরি হয়েছে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর মিলিয়ে। নিউক্লিয়াস তৈরি হয়েছে স্ট্রং ইন্টারঅ্যাকশন, ইলেকট্রন তৈরি হয়েছে উইক ইন্টারঅ্যাকশন, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন তো যে কোনো মলিকিউল বা যে কোনো অ্যাটমই তৈরি হয়েছে। বুঝতে পারলে সবাই? ক্লিয়ার হলো? সো এইটি আমাদের ইউনিভার্স স্টেবিলিটির মূল কারণ। আমরা ডাইরেক্ট গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন চলে যাই এবং গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশনের পুরোপুরি থিওরি একজনই তৈরি করেছে, যার নাম স্যার আইজ্যাক নিউটন। চলো এবার আমরা আইজ্যাক নিউটনের কথায় ফিরে আসছি। এটি গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন।